আমেরিকা এবং কাতার, এই যে দুইটি রাষ্ট্র, তারা মধ্যস্থতা করলো আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধে। কিন্তু মধ্যস্থতার মধ্য দিয়ে যে 17ই জুন এবং 21শে জুন শান্তি প্রস্তাব হলো সুইজারল্যান্ডে বসে, সেই শান্তি প্রস্তাব এক মাসও টিকল না। এখন টিকলো না কেন? প্রথম কথা, ইরান এবং আমেরিকার মধ্যে এই যে যুদ্ধবিরতি বা শান্তি প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যস্থতাকারী যে দুটি রাষ্ট্র, তারা প্রকৃতপক্ষে কোনো নিরপেক্ষ রাষ্ট্রই নয়। যখন দুটি বিবাদমান রাষ্ট্রশক্তির মধ্যে শান্তি প্রস্তাব বা শান্তি চুক্তি আলোচনা হয়, তখন একটি নিরপেক্ষ রাষ্ট্রের প্রয়োজন, যারা কিনা দুপক্ষরই বিশ্বাসযোগ্য, বিশ্বাসভাজন সম্পন্ন রাষ্ট্র হবে। কিন্তু সেটা কিন্তু হয়নি। এই যে পাকিস্তান যখন মধ্যস্থতাকারীর ভূমিকায় এলো, তখন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিল যে পাকিস্তান দালালি করছে, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। এখন দালালি কেন? পাকিস্তান, তাদের খুবই ইচ্ছা যে কোনো না কোনোভাবে মধ্যস্থতাকারী হয়েও যদি আমেরিকাকে কোনোভাবে লাভ পৌঁছে দেওয়া যায়, তাহলে তাদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, সংকটময় অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন পাওয়া যাবে, আর সেই লোন পাইয়ে দেবে আমেরিকা। তাই তারা আধা জল খেয়ে লেগেছিল, আর তাকে ইন্ধন যোগাচ্ছিল পিছন থেকে সেই আমেরিকাই। অন্যদিকে কাতার, কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আমেরিকার সহযোগী। কাতারে আমেরিকার সেনা সেনা সেনাছানিও রয়েছে, এবং এক বিশাল সংখ্যক আমেরিকান সৈন্য কিন্তু কাতারে থাকে। তো তারাও চাইছিল যে কোনো না কোনোভাবে ইসরায়েল যাতে মাঝখানে ঢুকে না পড়ে এবং ইরান পরমাণবিক শক্তিধর দেশ হয়ে না ওঠে। কেননা কাতার, কুয়েত, বাহরিন, সৌদি আরব, এই সমস্ত দেশ, তারা কোনো দিনও চাচ্ছিল না যে শিয়া অধ্যুষিত বা শিয়া সংখ্যাগরিষ্ঠিত সম্পন্ন ইরান পারমাণবিক শক্তিধর সম্পন্ন হয়ে যাক। তো কাতার কিন্তু ঐতিহাসিকভাবেই ইরানের বিরোধী। তাই তারাও কিন্তু আমেরিকার স্বার্থসিদ্ধির কাজ ভিতরে ভিতরে করেই যাচ্ছিল। আর এই কাতার, পাকিস্তান দুটি রাষ্ট্রকেই একদিকে আমেরিকা নিজে যুদ্ধ করছিল, এবং যুদ্ধ থামানোর জন্য যে মধ্যস্থতাকারী, সেই মধ্যস্থতাকারী কিন্তু আমেরিকাই নিয়োগ করেছিল। এটা কোনো মধ্যস্থতাকারী, উভয় দেশের সম্মিলিত প্রয়াসে কোনো মধ্যস্থতাকারী কিন্তু মাঝখানে আসেনি। এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় যদি চীন, ভারত বা রাশিয়া বা দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, এই সমস্ত দেশের মতো বৃহৎ রাষ্ট্র হতো, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো। কিন্তু বৃহৎ রাষ্ট্রগুলিকে মধ্যস্থতার ভূমিকায় আসতেও কিন্তু আমেরিকা দেয়নি। আমেরিকা সবসময় চেয়েছে যে যে কোনো রকমের শান্তি প্রস্তাব বা যে কোনো রকমের যুদ্ধ শুরু, সেটা শান্তি হলেও আমারই ইচ্ছা দিয়ে হবে, মধ্যস্থতাকারী যারা থাকবে তারাও আমার পক্ষেই থাকবে এবং আমার দ্বারাই নিয়োগ হবে, এবং যদি যুদ্ধ হয় সেটাও কখন শুরু করব, কখন শেষ করব, সেটা আমরাই নিয়ন্ত্রণ করব বা আমরাই সিদ্ধান্তটা নেব। এই হচ্ছে আমেরিকার ইচ্ছা। এখন হঠাৎ করে হরমুজ প্রণালীতে নিয়মভঙ্গের কথা বলে আমেরিকা বারবার অ্যাটাক করেছে। শান্তি প্রস্তাব চলাকালীনও ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে, এবং শেষ পর্যন্ত গতকালকে ইরানের যে অন্যান্য পারমাণবিক চুল্লিগুলো রয়েছে, যেগুলো কিনা রাশিয়ার সহযোগিতায় তৈরি হয়েছে, সেই চুল্লিগুলোতে আবার অ্যাটাক করেছে, আবার আক্রমণ করেছে। এখন একটা আতঙ্ক তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে যে ইরানের সেই সমস্ত পারমাণবিক চুল্লি থেকে, নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে যে কোনো সময় তেজস্ক্রিয়তা ছড়াতে পারে এবং বিশাল সংখ্যক লোকের জীবন চলে যেতে পারে। আর এই যে যুদ্ধ, এই যুদ্ধটা শুধু একপাশে নয়, আমেরিকা আক্রমণ করেছে, তার সঙ্গে সঙ্গে ইরানও কিন্তু পাল্টা আক্রমণ করেছে। তারা
সেই মধ্যস্থতাকারী দেশ কুয়েত, কাতার, বাহরিন, জর্ডান, এই সমস্ত দেশে। কেননা এই সমস্ত দেশে আমেরিকার যে সেনানিবাস রয়েছে, আমেরিকান সেনারা সেখান থেকে তারা বিভিন্ন রকমের অ্যাটাক ইসরায়েলে করছে। তাই ইরান সেই সমস্ত দেশগুলোতে আক্রমণ করেই যাচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে আবারও মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ক্ষত, সেটা দিনের দিন বেড়েই চলেছে। আর গতকালকেই যে আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য সম্পন্ন হয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে 5 দিন শেষকৃত্যের জন্য রাখা হয়েছিল, সেই দিনটা গতকালই ফুরিয়েছে। মনে হচ্ছে যে ইরান তার সর্বশক্তি দিয়ে আবার ঝাঁপিয়ে পড়বে এই যুদ্ধে। আর আমেরিকার সঙ্গে আমেরিকার যে সহযোগী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও আবার এখানে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। সর্ব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিশ্ব রাজনীতিতে তেলের দাম এবং এই যে জ্বালানি নিশ্চয়তা, সেটা কিন্তু একটা খুবই সংকটের মধ্যে পড়ছে। তেলের দাম ইতিপূর্বেই 6% আরও বেড়ে গেছে বিশ্ববাজারে ব্যারেল প্রতি। আর ভবিষ্যতে তেলের দামকে কেন্দ্র করে, তেলকে কেন্দ্র করে কিন্তু আরও সমস্যা হতে চলেছে। বিশ্ব একটা অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে আরও আসতে চলেছে।